হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো, আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা বুঝতে পেরেছি যে কি হতে চলেছে পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, তো সেই ইন্ট্রোডাকশন ক্লাস অনুযায়ী এবং সেই ইন্ট্রোডাকশনের দেওয়া সিলেবাস অনুযায়ী আমরা একের পর এক ক্লাস করে করে এগিয়ে যাব। প্রথম দিন আমাদের এটা প্রথম ক্লাস। প্রথম দিনে আমি নিজে একটু আমার কিছু কথা তোমাদেরকে বলছি, কিভাবে ক্লাসটা করবে, কিভাবে পড়বে, আর তারপরে তোমরাও কিছু বলবে। দেখো, প্রথমত আমাদেরকে জানার দরকার একটা খাতা এবং একটা কলম নিয়ে আমাদেরকে বসতে হবে। অবশ্যই পড়ার সময় খাতা কলমের প্রয়োজন হয়, সেটা নিয়ে বসো। ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মনে হয় সেই পয়েন্ট তোমরা লিখতেও পারো অথবা নাও লিখতে পারো, কারণ পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে। এটা প্লাস হ্যান্ড রিটেন নোটস পিডিএফ আমাদের গুগল ক্লাসরুমে তোমরা পেয়ে যাবে। তার জন্য নাম্বারে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখানে, তোমরা আমাদেরকে মেসেজ করবে, আমরা ওখানে গ্রুপে ঢুকিয়ে দেবো। ওকে, তো দেখো, মাধ্যমিক 2025 এবং মাধ্যমিক 2026-এ যারা পরীক্ষার্থী আছো, মানে 2025-26 সিজনের পরীক্ষার্থীরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আবারও। এখন আমাদের ক্লাস এখনও স্টার্ট হয়নি, আমরা খুব শীঘ্রই স্টার্ট করব। তার জন্য বেসিক কিছু ইনফরমেশান আমাদের জেনে রাখা দরকার। যেমন তুমি আমার নাম হয়তো এখনও জানো না, আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু, এবং তোমাদেরকে এই কেজিসি ইউটিউব চ্যানেলে আমরা স্বাগত জানাচ্ছি। এখানে দেখো, ফার্স্টের চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা। পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটায় প্রত্যেকটা টপিক ওয়াইজ এবং খুব ডিটেলসে আলোচনা করার জন্য আমি আজকে এসেছি এখানে। আর এই ফার্স্ট ক্লাস, দেখো, ক্লাস নম্বর 2 দেওয়া হয়েছে, কারণ ক্লাস নম্বর 1টাকে আমরা ইন্ট্রোডাকশন হিসেবে রাখবো। ওকে, প্রত্যেকটা ক্লাসকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নাম্বার দেওয়া থাকবে এবং সেই ক্লাস নাম্বার অনুযায়ী সেই ক্লাসটা হবে। পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা যদি আমরা প্রথম চ্যাপ্টার যেটা ফিজিক্সের মধ্যে সেটা খুলি, তখন দেখতে পাবো সেখানে বায়ুমণ্ডল বা পৃথিবীর বায়ুমণ্ডল সম্বন্ধে কিছু কথা বলা হয়েছে। সেই পৃথিবীর বায়ুমণ্ডল সম্পর্কে কিছু কথা আমাদেরকে মাথায় রাখতে হয়। আমরা ডাইরেক্ট ওই সমস্ত জিনিস স্কিপ করে ঢুকবো ফার্স্টে ট্রপোস্ফিয়ারে। ওকে, ট্রপোস্ফিয়ার পড়তে আমাদের কি হবে, এক একটা বায়ুমণ্ডল, পৃথিবীর যত বায়ুমণ্ডল আছে এবং তার প্রত্যেকটা শ্রেণীবিভাগ খুব ভালোভাবে আমাদের স্ট্রংলি আমাদের ক্যাপচারে আসবে। ওকে, দেখো, আপডেটেড ক্লাস পাচ্ছ, টপিক ওয়াইজ ডিসকাশন হচ্ছে, তার সাথে সাথে ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকবে। প্লাস এটা হচ্ছে আমাদের রেকর্ডেড ক্লাস। আমি এখন ক্লাস করাচ্ছি, যখন আমি এই ক্লাসটা ছাড়া শুরু করব তখন তোমাদের আশা করছি এই ক্লাসটা 70 থেকে 80% আমি কমপ্লিট করে দেবো তখন। ওকে, আর ক্লাস নোটের পিডিএফ তোমরা দুরকমই পিডিএফ পেয়ে যাবে। আচ্ছা, তোমরা গিয়ে সার্চ করো কেজিসি চ্যানেলটাকে, না হলে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করো, এখানে পাবে, অবশ্যই পাবে। আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমাকে। যেহেতু এটা নতুন চ্যানেল এবং তোমাদের কাছে একটা বিশেষ কিছু নিয়ে আসার চেষ্টা আমরা করেছি, তাই দেখো, ইউটিউবে এর আগে এই রকমভাবে পড়ানো হয়নি, কোথাও হয়নি। তোমরা যদি সার্চ করো তোমরা দেখতে পাবে এখন পর্যন্ত এইভাবে কেউ পড়ায়নি বা এত ডিটেলসে কেউ যায়নি। যদি এত ডিটেলসে জানতে চাও তাহলে আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো, খুব ডিটেলসে জানতে পারবে। এখানে পড়ানোর কোনো সিন নেই, এখানে শুধু শেখার ব্যাপার। এখন শিখবো, পরবর্তী ক্ষেত্রে যখন এই ব্যাচের 2.0 ব্যাচ আসবে তখন আমরা সেখানে কি করব, একটু রিভিশন করব, শর্টভাবে শর্ট নোটস হিসেবে আমরা তখন পড়ব। কারণ টাইম এখন আমার বেশি আছে, এখন আমরা অনেকটাই এগিয়ে নিয়ে যাব। পরবর্তীকালে টাইম কম থাকতে পারে, পরবর্তীকালের ক্ষেত্রে আমরা আবার ব্যাচ একটা নিয়ে আসবো, এরই আপডেটেড ভার্সন। ওকে, ব্যাচ সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কোর্স ফি নেই, কখনো কোথাও কোনো কোর্স ফি এখানে নেই, হিডেন চার্জেস বা কিচ্ছু এখানে নেই, সম্পূর্ণ টোটালি ফ্রি অফ কোস্ট, মেন ফ্রি অফ কোস্ট। ওকে, দেখো, ফার্স্টের ক্লাসে আমরা ট্রপোস্ফিয়ার নিয়ে একটু আলোচনা করি। ট্রপোস্ফিয়ারটা যখন আলোচনা করতে যাব, কোনো কিছু আলোচনা করার আগে তার সংজ্ঞা জানতে হয়।
চলো আমরা প্রথমে যাই ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ার, ওকে। ট্রপোস্ফিয়ারের আন্ডারে প্রথম পয়েন্ট আমরা কি করব, ডেফিনেশন বা সংজ্ঞা। ডেফিনেশন, ট্রপোস্ফিয়ারের ডেফিনেশন সম্বন্ধে আমরা কি বলতে পারি, ভূপৃষ্ঠের পাতলা, সব থেকে পাতলা যে স্তর, ভূপৃষ্ঠের সংলগ্ন সব থেকে পাতলা যে স্তর, এবং বায়ুমণ্ডলের যা স্তর আছে সব থেকে নিম্নতম স্তর, সেটাই হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার। এটা আমরা বলতে পারি। এটাকে আমরা যদি ভালোভাবে লিখি তখন আমরা কি লিখব, দেখো, the lowest layer of the atmosphere of earth, এটা ডেফিনেশন হিসেবে আমরা লিখতে পারি। যদি ট্রপোস্ফিয়ারের ডেফিনেশন দিয়ে এটা লিখতে পারি, তার সাথে সাথে আমরা আর কি লিখতে পারি, তার সাথে সাথে আমরা আরও লিখতে পারি যে থিনেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। দেখো, ভূপৃষ্ঠের সংলগ্ন এই স্তর খুবই পাতলা, যতগুলি স্তর আমরা একের পর এক পড়ে যাব, তার মধ্যে সব থেকে পাতলা একটি স্তর এবং ভূপৃষ্ঠ সংলগ্ন মানে সব থেকে নিম্নতম স্তর বায়ুমণ্ডলের, এটাকেই ট্রপোস্ফিয়ার বলা হয়। দেখো, এর যদি নামের আলোচনা করি তোমাদের কাছে, তখন তুমি দেখতে পাবে এটা গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক ওয়ার্ড থেকে এসেছে। যেমন গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, একটা হচ্ছে ট্রপোস এর অর্থ হচ্ছে রোটেটিং, আর একটা হচ্ছে স্ফেরা বা স্ফাইরাও বলা যেতে পারে, SPHAIRA, স্ফেরা বলা হয়। এই স্ফেরা শব্দের অর্থ কি, স্ফেয়ার, এখান থেকে এসেছে স্ফেয়ার বা স্তর, ঠিক আছে। এখানে আমরা কি লিখতে পারি, এই রোটেটিং অ্যান্ড স্ফেয়ার, এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে এমন একটা স্তর যেটা ঘূর্ণায়মান, আর এটাকে আমরা বলি, এটাকে ইন্ডিকেট করি কি দিয়ে, রোটেশনাল টার্বিউলেন্স দিয়ে। তার কারণটা কি, দেখো, এটাকে রোটেশনাল টার্বিউলেন্সের ইন্ডিকেশনের কারণ হচ্ছে এখানে ঘূর্ণায়মান ঝঞ্ঝা দেখা যায়, ঝড় জল, এই সমস্ত কিছু দেখা যায়। প্রত্যেকটা ডিটেলসে আলোচনা হবে, এখন বেসিক আইডিয়াটা রেখো, ওকে। তাহলে এটাকে ইন্ডিকেট করা হয় ইন্ডিকেটিং রোটেশনাল টার্বুলেন্স। ওকে, দেখো, ফার্স্ট পেজ আমরা কি পড়েছি একটু ডিসকাস করি, ডেফিনেশন পড়েছি এবং তার নাম পড়েছি। এর বেশি আমরা কিছু পড়েছি কি না, কিছু না। তাহলে আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছি। নেক্সট পেজ, দেখো, নেক্সট পেজে আমরা লিখব কি, হাইট সম্বন্ধে, ট্রপোস্ফিয়ারের হাইট সম্বন্ধে আমরা একটু জানবো। ট্রপোস্ফিয়ারের হাইট সর্বদাই ভ্যারি করে, মানে পরিবর্তিত হতে থাকে। কার সাথে সাথে পরিবর্তিত হয়, এটা পরিবর্তিত হওয়ার যে মিডিয়াম বা যার সাথে আর এটা পরিবর্তিত হয়, সেটা একটা হচ্ছে অক্ষাংশ আর 2 নম্বর হচ্ছে সিজন। তাহলে
ভ্যারিজ আপন, এক নম্বরে কি বলা যায়, অক্ষাংশ মানে ল্যাটিটিউড। নাম্বার 2তে কি বলা হয়, সিজন। এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের এই ট্রপোস্ফিয়ারের হাইট পরিবর্তিত হয়। আচ্ছা চলো একটু ভালোভাবে আরও লেখা যাক। কি লিখছি, আমরা প্রথমে আলোচনা করছি ল্যাটিটিউড ভ্যারিজ অনুযায়ী। ল্যাটিটিউড বা অক্ষাংশ অনুযায়ী যে পরিবর্তন, সেই অক্ষাংশ অনুযায়ী পরিবর্তনটাকে আমরা একটু চেক করব কোথায় কেমন থাকে। নাম্বার 1, 1 নম্বর আমরা কি পাচ্ছি, 1 নম্বর আমরা দেখব ইকুয়েটর মানে নিরক্ষীয় অঞ্চলে এর হাইট, নিরক্ষীয় অঞ্চলে এর হাইট থাকে 18 থেকে 20 কিলোমিটার। 18 থেকে 20 কিলোমিটার নিরক্ষীয় অঞ্চল। নাম্বার 2, যখন 50 ডিগ্রি সাউথ এবং 50 ডিগ্রি নর্থে যাব তখন এর হাইট কেমন থাকবে, তখন এর হাইট হয়ে যাবে প্রায় 9 কিলোমিটার, 9 কিলোমিটার। ওকে। নাম্বার 3, যখন আমরা পোল বা মেরু অঞ্চলে যাব তখন এদের হাইট হবে 6 কিলোমিটার। দেখো নিরক্ষীয় অঞ্চলের থেকে যত আমরা উপরের বা নিচের দিকে যাচ্ছি, মানে পোলের দিকে বা মেরুর দিকে আমরা যাচ্ছি, উত্তর মেরু বা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছি, তত আমাদের কি হচ্ছে, এর হাইটটা আস্তে 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 কমছে। এই কমার কারণ কি, পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর ঘূর্ণন এর ফলে যে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা ক্রিয়েট হয়, মানে যেটাকে বলা হয় বাংলায় কেন্দ্রাতিক বল, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেই কেন্দ্রাতিক বলের কারণে এটা কি হচ্ছে, দেখো এটা পৃথিবী। আমরা যদি এটাকে নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষরেখার লাইন ধরি, তাহলে ওপরের দিকে যত যেতে থাকবো, এই লাইনটা ধরো, এখানে হাইট হচ্ছে এতটা, এরপর আস্তে আস্তে যত উপরের দিকে উঠতে থাকবো, মানে যত এই দিকে যেতে থাকবো, তত আস্তে আস্তে কি হবে, এর হাইট কমতে থাকবে। এখানে হাইট ধরো কমেছে, এটা হয়েছে, তারপরে হাইট আরও কম হবে, একদম পোলের কাছে গিয়ে দাঁড়াবে খুব কম, প্রায় 6 কিলোমিটারে। আর এইখানে নিরক্ষীয় অঞ্চলে থাকবে প্রায় 18 থেকে 20 কিলোমিটারের কাছাকাছি। তার মানে আমাদের এখান থেকে কোশ্চেন কি আসা সম্ভব যে ট্রপোস্ফিয়ারের হাইট বলো, না, এরকম কোশ্চেন আসা সম্ভব নয়। কোশ্চেনটা কেমন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে ট্রপোস্ফিয়ারের অ্যাপ্রক্সিমেট হাইট, মানে গড় কত হতে পারে হাইট, সেইটা আমাদের কোশ্চেনে আসতে পারে। তো আচ্ছা, সেই জিনিসটা আমরা পড়ব। তাহলে এর কারণটা আমরা একবার দেখে নিই। কারণ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স যেটা কেন্দ্রাতিক বল বলা হয়, কেন্দ্রাতিক বল। এই বলের কারণে দেখো পৃথিবীর, আমরা আরেকবার যাই সেইখানে, এটাতে। ওকে, এটাকে কপি করে নেক্সট পেজে নিয়ে যাই, মানে ডিটেলসে আলোচনা হবে আর কি। দেখো কেন্দ্রাতিক বল বলতে জিনিসটা কি বুঝে নাও একবার, ডিটেলসে বুঝবো, সমস্ত কিছু আমরা ডিটেলসে বুঝবো, কারণ আমাদের কাছে এখন টাইম আছে, অনেক বহুত টাইম আছে। দেখো কেন্দ্রাতিক বল বলতে, ধরো তুমি এইরকম জায়গায় একটাকে লাট্টুকে বেঁধে, এইখানে একটা দড়ি দিয়ে কোনো পাথরকে বেঁধে এই পথে ঘোরাচ্ছ, দড়িটা ছেড়ে দিলে কি এটা বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করবে, এই যে ফোর্স ওই পাথরটার উপর ক্রিয়েট হচ্ছে, যেটার জন্য তুমি ছেড়ে দিলে এটা বাইরের দিকে বেরিয়ে যাবে, ছিটকে বেরিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে কি সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রাতিক বল। সেরকম পৃথিবীর মেরুর অঞ্চলে
সরি, এটা নিরক্ষীয় অঞ্চল, এটা মেরু অঞ্চল। মেরু অঞ্চল এবং নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্রাতিক বলটা বেশি, এর ফলে কি এখানে ছিটকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর বেশি, তার জন্য এটা কি একটু এখানে স্তরটা একটু স্ফীত হয়ে যায় বায়ুমণ্ডলীয় স্তর। আর এখানে বা পোলে, নর্থ পোল বা সাউথ পোলে কি হয়, এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা খুব আমাদের যেটাকে বলে কম, ঠিক আছে। এর ফলে মানে এখান থেকে ছিটকে বেরিয়ে যাওয়া বা এখান থেকে একটু স্ফীত হওয়াটা চাপের ব্যাপার হয়ে যায়। ওই জন্য কেমন হয়, এরকম একটু স্তরের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হাইট হয়ে যায়। তাছাড়াও আরও অনেক কারণ আছে। আরেকটা আছে যেটাকে বলে গ্র্যাভিটেশনাল ফোর্স, সরি এখানে লেখা উচিত নয় আমার, কারণের পেজে আরেকবার লিখব। 1 নম্বর, নাম্বার 2 হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স, দেখো বানান ভুল হলে কিছু মনে করো না, ঠিক আছে, পরে চেঞ্জ করে দেওয়া হবে। গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে যেটা, ওকে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স কি হয়। গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে বোঝানো হচ্ছে পৃথিবীর নিজের দিকে যে বস্তুকে টানে, সেই বস্তুকে টানার যে ফোর্স সেটাকে, বা যেটা হচ্ছে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি যেটাকে বলে, যেটার জন্য পৃথিবী সমস্ত বস্তুকে নিজের দিকে টানে, তাকে গ্র্যাভিটেশনাল ফোর্স বলা হয়। যে ফোর্সের মধ্যে দিয়ে, যে ফোর্স দিয়ে আমরা আমাদেরকে পৃথিবী কেন্দ্রের দিকে টানছে, পৃথিবী তার নিজের দিকে টানছে। ওকে, নিরক্ষীয় অঞ্চলে কি হয়, গ্র্যাভিটেশনাল ফোর্সটা জি এর মানটা কম হয় তুলনামূলক, কার থেকে, মেরু অঞ্চলের থেকে। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চলের থেকে গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদের নিরক্ষীয় অঞ্চলে তুলনামূলকভাবে কম। তাই পৃথিবী এখানে নিজের দিকে টানার ক্ষমতাটা যেটা আছে তার থেকে বেশি হচ্ছে পোলের নিজের দিকে টানার ক্ষমতা আছে। তার মানে কি হবে, পোলে গিয়ে বেশি টানার চেষ্টা করবে এবং যখন নিরক্ষীয় অঞ্চলে আসবে তখন অতটা শক্তি প্রয়োগ না করতে পেরে এটা কম টানার চেষ্টা করবে বায়ুমণ্ডলকে। এর ফলে নিরক্ষীয় অঞ্চলটা একটু স্ফীত হয়ে যাবে এবং উপরে পোল বা নর্থ পোল বা সাউথ পোল এরিয়া ওইটা একটু চাপা হয়ে যাবে এই ট্রপোস্ফিয়ারের স্তর। ওই জন্য ওপরে বা নিচে নর্থ পোল বা সাউথ পোলে হাইট কম এবং ইকুয়েটরে হাইট বেশি। বোঝা গেছে ব্যাপারটা, জটিলতার কিছু নেই, সিম্পল ব্যাপার। চলো নেক্সট যাওয়া যাক। নেক্সট আমরা আরেকটা কারণ দেখেছিলাম, সিজনের কারণ। সিজন মানে ঋতু, ঋতু। সিজনস, ঋতু। ঋতু আমাদের দেখো যখন পড়তে হয় একটু ডিটেলসেই পড়া ভালো। একটা হয় সামার আর একবার হয় উইন্টার, সামার এবং উইন্টার। শীতকালে এর হাইট কেমন হয়, লোয়ার হয়, এবং সামার বা গ্রীষ্মকালে এর হাইট কি হয়, হায়ার হয়। লোয়ার ইন উইন্টার এবং হায়ার ইন সামার। সিজন অনুযায়ী আমরা যদি ভাগ করি তখন দেখব উইন্টার বা শীতকালে টেম্পারেচারের পরিবর্তনের কারণেও এরা কি করে, ধরো বায়ুমণ্ডল, গ্যাসীয় কণা, প্রত্যেকটা ছোট ছোট ধূলিকণা, জলীয় বাষ্প, এই সমস্ত জিনিস দিয়ে আমাদের বায়ুমণ্ডল তৈরি। যখন আমরা ওটাতে উষ্ণতার তারতম্য দেখতে পাবো তার সাথে তাদের এক্সপানশন থাকবে, তারপরে রিডাকশন থাকবে। সেই অনুযায়ী ওই এলিমেন্টের এক্সপানশন এবং রিডাকশন অনুযায়ী সামার এবং উইন্টারে এই ট্রপোস্ফিয়ারের হাইট চেঞ্জ হতে থাকে। ওকে, এরপর সব থেকে মেন পয়েন্ট আসবে, যেটা দেখো লাল কালিয়ে লিখছি, এটা মেন পয়েন্ট। অ্যাপ্রক্সিমেট হাইট
অ্যাপ্রক্সিমেট হাইট তোমরা কি বলবে? 12 থেকে 13 কিলোমিটার। তা তোমরা শুধু 12 কিলোমিটারও বলতে পারো বা শুধু 13 কিলোমিটারও বলতে পারো না, যদি এখানে এখানে কোনো ভুল হওয়ার চান্স নেই। ওকে, কারণ এটা অ্যাপ্রক্সিমেট মাপা হয়েছে 12 কিলোমিটার অথবা 13 কিলোমিটার, একদম ভেরিফাইড এই সমস্ত জিনিস। দেখো 18 কিলোমিটার তুমি যদি বলো তোমাকে তাহলে বলে দিতে হবে ওটা ইকুয়েটরে, যদি 6 কিলোমিটার বলো তখন বলতে হবে পোলে, আর যদি অ্যাপ্রক্সিমেট হাইট বলো তাহলে তোমাদেরকে বলতে হবে 12 বা 13 কিলোমিটার। ওকে, বুঝা গেছে কখন কোন হাইটটা ব্যবহার করব? ঠিক আছে, নেক্সট পেজে যাই। আমরা ট্রপোস্ফিয়ারে যে সমস্ত উপাদান আছে সেই সমস্ত উপাদান নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা একটা পয়েন্ট দেখব, যেই পয়েন্টটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বায়ুমণ্ডলে যদি 100% ভর থাকে, যদি 100% মাস বায়ুমণ্ডলে থাকে, তার মধ্যে 75 থেকে 80% মাস আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে থেকে যায়। ওকে, তাহলে এটাই লেখা যাবে ইট কন্টেন্স it contains 75 থেকে 80% of the total mass of the planetary atmosphere। পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তার 70 থেকে 80% ভর এখানে অবস্থিত, এটার বাংলা অর্থ এই লাইনটার। ওকে, দেখো আমরা যদি আলোচনা করতে যাই অ্যাটমসফিয়ারকে নিয়ে, অ্যাটমসফিয়ার এবং তার উপাদান নিয়ে, দেখো অ্যাটমসফিয়ারে প্রধানত যে যে উপাদানগুলি আছে তার মধ্যে 1 নম্বর নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেনকে আমরা N2 হিসেবে ডিনোট করি, এবং এই N2 বায়ুমণ্ডলে কত পার্সেন্ট আসে জানো? 78.084%। বায়ুমণ্ডলের নাইট্রোজেনটাই 78.084% আছে গোটা সম্পূর্ণ বায়ুমণ্ডলে, শুধু ট্রপোস্ফিয়ারের মধ্যে নয়। তাছাড়াও যদি নাইট্রোজেন আরও অন্য কোথাও থাকে সব মিলিয়ে। ওকে, নাম্বার 2, অ্যাটমসফিয়ারের মধ্যে অক্সিজেন, যেটাকে আমরা O2 বলে ডিনোট করি, ওই অক্সিজেন আমাদের কত পার্সেন্ট আছে জানো? ওইটা আছে 20.947%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি, এই যে তোমাকে বলছি, দেখো এখন খাতায় লেখার দরকার নেই, এটা চুপচাপ ভালোভাবে দেখে নাও, তারপরে খাতায় লিখবে। ওকে, বা লেখার দরকার নেই, আমরা PDF পেয়ে যাব। 3 নম্বর দেখো, নাইট্রোজেন হলো, অক্সিজেন হলো, তারপরে আর্গন। আর্গনটাকে আমরা AR হিসেবে চিহ্নিত করি বা জেনে থাকি এইটা আর কি। এটা বায়ুমণ্ডলে 0.934% থাকে। এবং 4 নম্বর আমরা দেখতে পাবো CO2 বা কার্বন ডাইঅক্সাইড। ভালোভাবে নামটা আগে লিখি, কার্বন ডাই অক্সাইড, যেটাকে বলা হচ্ছে CO2। এই কার্বন ডাই অক্সাইড বায়ুতে কত পরিমাণ থাকে? 0.033%। টোটাল যদি আমি এটা যোগ করে দেখি, সম্পূর্ণ বায়ুমণ্ডলের 99.998% এরাই ঘিরে নিয়েছে। এগুলো টোটাল যোগ করে দেখো 99.998% থাকবে, কারণ আমি এটা যোগ করে দেখেছি, দেখেই তোমাদেরকে বলছি।
যোগ করে দেখতে পারো। বায়ুমণ্ডলের 99.998% এটা, বাকি যে আছে 0.0012 যে যত পার্সেন্টই থাকুক না কেন, এই যে বাকি যে পার্সেন্ট আছে, বাকি সমস্ত কিছু নিয়ে এরপর সেই পার্সেন্টেজটা কভার করবে। ওকে, দেখো নাইট্রোজেন আমাদের ব্যবহার হয় কি কারণ, কিসের জন্য জানো? নাইট্রোজেন আমাদের দুটো ব্যবহার আছে এর। প্রথমত নাইট্রোজেনকে আমরা ব্যবহার করতে পারি নাইট বাল্ব নয়, সরি, এটাকে বলে লাইট বাল্ব। লাইট বাল্ব নাইট বাল্বেও ব্যবহার করা যায়, লাইট বাল্ব। আর তাছাড়া এটাকে ফার্টিলাইজার হিসেবে, মানে জমি উর্বর করতে প্রয়োজন একটা উপাদান, এটা হচ্ছে নাইট্রোজেন, জমি উর্বর করতে সাহায্য করে। ঠিক আছে, আচ্ছা দেখো অক্সিজেন আমাদের কিসে, রেসপিরেশনে সাহায্য করে। রেসপিরেশন, বানান ভুল হতে পারে, দেখবে একটু রেসপিরেশন বানানটা একটু দেখবে তো। না, ভুল হওয়ার কোনো চান্স নেই, যা লিখেছি RESPERESPERATION, PERATION, এরকমই একটা বানান হয়। ওকে, ঠিকই আছে, বানানটা ভুল নয়। আর্গন, দেখো আর্গন আমাদের লাইট বাল্বে আর্গনও ব্যবহার হয়, নাইট্রোজেনও ব্যবহার হয়। ওকে, আর্গনটা বেশি পরিমাণে ব্যবহার হয়। আর কার্বন ডাইঅক্সাইড কি ব্যবহারটা কি কার্বন ডাইঅক্সাইডের একটা সাধারণ খুব ভালো ব্যবহার আছে, ওইটা আমরা করি না, কি করে প্ল্যান্ট বা গাছ করে, প্ল্যান্টস। কিভাবে ইউজ করে এটাকে, ইউজ টু মেক, কি জন্য করে, অক্সিজেন, অক্সিজেন তৈরিতে, বা গাছ তার খাদ্য তৈরির সময় এই কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে নিজেদের মধ্যে টেনে নেয়। ওকে, এই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারের একটা বেসিক ডিটেলস, যে অ্যাটমসফিয়ারে এরকম কিছু জিনিস আছে যেগুলো মলিকিউল বলা হয়, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এই সমস্ত জিনিস, আর্গন, এগুলো কিছু আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এদের আলাদা আলাদা ইউজেজও আছে, ব্যবহার আছে, যার জন্য এদের পরিমাণটা বেশি। বাকি সমস্ত পিপিএমে মাপা হয়, বাকি যে সমস্ত জিনিস আছে সেগুলো অ্যাভয়েড করলে চলবে, ইগনোর করলেও এখন চলবে। ঠিক আছে, দেখো নেক্সট আমরা যদি যাই নেক্সট পয়েন্টে আমাদেরকে জানতে হয় দুটো জিনিস আর এক্সট্রা আছে, একটা হচ্ছে জলীয় বাষ্প, অপর হচ্ছে এরোসল। নাম্বার 1 হচ্ছে ওয়াটার ভেপার, VAPOR, তো এরকমই বানান লেখায়, VAPOR, ওয়াটার ভেপার, এটা থাকে 1 নম্বর। প্লাস নাম্বার 2 থাকে এরোসল। কি জিনিস, আমরা সমস্ত কিছু পড়বো। দেখো ওয়াটার ভেপার এবং এরোসল, এরা বায়ুমণ্ডলে, পুরো বায়ুমণ্ডলটাই যা থাকে তার 99% এখানেই থাকে, ট্রপোস্ফিয়ারে থাকে। 99% পাওয়া যায় কোথায়, ট্রপোস্ফিয়ারে। বোঝা গেছে? বায়ুমণ্ডলে যা আমরা জলীয় বাষ্প এবং এরোসল, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল, টিনি পার্টিকেল আমরা দেখতে পাবো, সেই সমস্ত পার্টিকেলগুলোর 99% এখানে থাকে, বাকি কিছু পার্সেন্ট অন্য জায়গায় থাকতে পারে। ঠিক আছে, বাকি দেখো এরপর এক এক করে আমি যদি ডিসকাস করি, ডিসকাস মানে আলোচনা বন্ধুরা, আমরা খুব সহজ ভাষায় পড়বো, যেখানে বুঝতে অসুবিধা হবে সেখানে আমরা আবার ভালো করে বুঝবো, কারণ এটা আমাদের পড়ানোর ক্লাস নয়, এটা আমাদের শেখার ক্লাস, জানার ক্লাস। ওকে, ওয়াটার ভেপার কি তৈরি করে জানো? মেঘ তৈরি করে, মেঘ, ক্লাউড বা মেঘ তৈরি করে। কার সাথে যুক্ত হয়ে? অ্যারোসলের সাথে যুক্ত হয়ে। ওয়াটার ভেপার প্লাস অ্যারোসল, এরা দুজন যুক্ত হয়ে তৈরি করে ক্লাউড বা মেঘ।
ওয়াটার ভেপার কিভাবে তৈরি হয়? ডিউ টু দ্য সানলাইট। ডিউ টু সানলাইট, সূর্যের আলোর উপস্থিতিতে বা সূর্যের আলোর কারণে জলের উপরিতল, জলের উপরিতল মানে দ্য আপার লেভেল অফ ওয়াটার বাষ্পীভূত হয়, জলের উপরিতল বাষ্পীভূত হয়, ইভেপারেট, অ্যান্ড এবং তার সাথে সাথে কি হয়, এটা যুক্ত হয় অ্যারোসলের সাথে এবং তৈরি করে অ্যান্ড মেক্স ক্লাউড উইথ aerosols, AEROSOLS. Okay, due to the sunlight the upper level of water evaporate and makes cloud with aerosol. Okay, ইংলিশ খুব সুন্দরভাবে বলা হয়েছে, বাংলায় একটু রাখো, লিখে রাখো। দেখো বাংলায় তোমরা সব সময় ট্রান্সলেট করে লিখবে, ইংলিশে লেখার কোনো প্রয়োজন নেই। ইংলিশে ভুল ভ্রান্তি হলে আবার কাটাকাটিও হতে পারে পরীক্ষার খাতায়। ইংলিশ লেখা, যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, ইংলিশ লেখার কোনো গল্পই হচ্ছে না, তার জন্য আমরা কি করব, এটা একটু বাংলায় করার চেষ্টা করব। আমি ইংলিশে লিখছি, তোমরা বাংলায় ট্রান্সলেট করতেই পারবে, আমি বাংলায় বলে দিচ্ছি। সূর্যের আলোর উপস্থিতিতে জলের উপরিতল বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে যখন উপরে ওঠে তার সাথে সাথে এরোসলের গুঁড়ো মিশ্রিত হয়ে তৈরি করে মেঘ। দেখো এই যে জলের উপরিতল, সব সময় জলের উপরিতল ওয়াটার আছে, এই জলের উপরিতল থেকে বাষ্পীভবন স্টার্ট হয়, ঠিক আছে। উপরিতল বাষ্পীভূত হয়ে উপর দিকে ওঠে, উপর দিকে ওঠে, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র টিনি পার্টিকেল আছে, ছোট ছোট পার্টিকেল আছে, কণা আছে, ধূলিকণার জলীয় বাষ্প উঠে ধূলিকণার সাথে মিশ্রিত হয়ে তৈরি করে মেঘ, ঠিক আছে। এটা হচ্ছে একদম ডেমনস্ট্রেশনের মতো ক্লাস, জটিলতার কিছু থাকা উচিত নয়। এরপর আমরা এরোসল সম্পর্কে জানব। এরোসল, এরোসল বলতে আমরা কি বুঝি? পৃথিবীর বায়ুমণ্ডলে পরিত্যক্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা, পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে পরিত্যক্ত মানে যেটা কোনো কাজের নয়, সেই রকম পরিত্যক্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কণাগুলোকে বলা হচ্ছে এরোসল। এটাকে লেখা যায়, একটু সংজ্ঞায়িত করে দিই, দেখতে সুন্দর হবে। An aerosol is the is a collection of tiny particle particles suspended, PENDED হয়, DED, হ্যাঁ, suspended in the air, okay, AIR। কি লেখা হলো? An aerosol is a collection of tiny particle suspended in the air, বায়ুমণ্ডলে পরিত্যক্ত মানে সাসপেন্ডেড বলতে কি, পরিত্যক্ত কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমষ্টি, এদেরকে বলবো আমরা এরোসল। এরোসল আমরা দুভাবে ভাগ করতে পারি, এক হচ্ছে ন্যাচারাল, এরোসলের পার্ট আমরা দুভাবে করতে পারি। ওকে, নাম্বার 1,
এরোসলের নাম্বার 1 পার্ট হচ্ছে ন্যাচারাল এরোসল। বা প্রাকৃতিক। আর একটা আছে নাম্বার 2, যেটাকে বলা হচ্ছে মানুষ্য সৃষ্ট, মানে মানুষের দ্বারা সৃষ্টি করা হয়েছে এরকম। নাম্বার 2 কে বলা হচ্ছে ম্যান মেড। কিছু ন্যাচারাল এবং কিছু মানুষ্য সৃষ্ট টিনি পার্টিকেল আছে। দেখো ন্যাচারাল পার্টিকেলের মধ্যে কি কি পড়তে পারে। ন্যাচারাল পার্টিকেলের মধ্যে তুমি রাখতে পারো অগ্নুৎপাতের সময় যে ছায়ের সৃষ্টি হয়, যেটাকে ইংলিশে কি বলে বলো তো, ভলক্যানিক অ্যাশ। ভলক্যানিক অ্যাশ বা অগ্নুৎগমের ফলে উৎপন্ন ছাই, সেই ছাইগুলো আকাশে বায়ুতে উড়ে বেড়ায়, বাতাসে উড়ে বেড়ায়। তার সাথে সাথে ধূলিকণা থাকতে পারে, তার সাথে মিনারেল ডাস্ট, খনিজ কিছু উপাদান এর গুঁড়ো। আর যখন জঙ্গলে দাবানলের সৃষ্টি হয়, দাবানল হয় মানে জঙ্গলে আগুন লাগার যে ঘটনাটাকে, সেটাকে দাবানল বলে। তখন যে স্মোক, ধুঁয়ো বা ছাইয়ের উৎপত্তি ঘটে, সেই সমস্ত জিনিস এরোসল বলা হয় ওদেরকেও। দ্য স্মোক অফ ওয়াইল্ড ফায়ার। পুষ্পা। দেখো ম্যানমেডের কেস কি হয়। ম্যানমেডের কেস হচ্ছে যেমন ব্ল্যাক কার্বন, মানুষ্য সৃষ্ট, এগুলো মানুষের তৈরি। তাছাড়া কি পারফিউম, এই যে 1 জানুয়ারি এসছে, যেটা মেখে তোমরা এরপরে ঘুরতে যাবে কারো কারোর সাথে, সেই সমস্ত ম্যানমেড এগুলো পারফিউম। ঠিক আছে। ও হো হো হো, আমি তো ভুলে গেছি, তোমাদের অকাতই নাই ঘুরতে যাওয়ার কারোর সাথে। একা একা ঘুরতে যাও বা বন্ধুদের সাথে ঘুরতে যাও, বান্ধবীদের সাথে তো ভুলে যাও। এ বাবারে। তাছাড়া আছে কি পেস্টিসাইড। আর কি আছে ইনসেকটিসাইড, যেটাকে হিট বলে, কালো হিট, HIT হিট, যেটা আমি পিঙ্ক কালারে লিখছি, সেটাকে বলা হচ্ছে কালো হিট। ইনসেকটিসাইড। দেখো পেস্টিসাইডের অর্থ যেটা হচ্ছে আমাদের পতঙ্গ, পঙ্গপাল, এই সমস্ত কিছু, সরি, পেস্ট দমন করে যারা, পেস্ট আমি পতঙ্গ বলছি। ইনসেকটিসাইডের অর্থ হচ্ছে পতঙ্গ টতঙ্গ, এই সমস্ত কিছু দমন করা, মানে ইনসেক্টকে দমন করা হচ্ছে ইনসেকটিসাইডের কাজ, এবং পেস্টিসাইডের কাজ পেস্ট, আগাছা, এই সমস্ত জিনিসকে দমন করা। ওকে। বারবার বলছি 1 জানুয়ারি আসছে, এখানে আবার পারফিউমের জায়গায় কালো হিট মেখে নিয়ে চলে যাও, সাবধানে। ওকে। দেখো আজকের ক্লাস এ পর্যন্তই থাক। অ্যারোসল সম্বন্ধে আইডিয়া হলো। আমরা প্রথম ক্লাসে একটু বেশি ডিটেলসে এনেছি। এই সমস্ত কিছু জানার কারণটা কি, আমরা ট্রপোস্ফিয়ারটাকে খুব সুন্দরভাবে পড়ব, আরও ভালোভাবে পড়া হবে। আরও কিছু আছে, এখনও ট্রপোস্ফিয়ার শেষ হয়নি, ট্রপোস্ফিয়ারের আরও ক্লাস হবে। একটা আশা করি, দুটো হতে পারে, কটা হয় আমরা আস্তে আস্তে করতে করতে বুঝতে পারবো। ওকে। তাহলে দেখো ট্রপোস্ফিয়ারের ফার্স্ট ক্লাসে আমরা অনেক কিছু জানলাম। কি তাদের ডেফিনেশন, মাস, তাদের কোয়ান্টিটি, মানে কি আছে তার মধ্যে, অ্যারোসল, ওয়াটার, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন, এই সমস্ত জিনিস, তার সাথে সাথে তার নামের ডিটেলস, এবং সর্বোপরি তার হাইট, কোথায় কত হাইট। ওকে। বেসিক্যালি এত কিছু জিনিস আমরা খুব ডিটেলসে জেনেছি, তার কারণও আমরা জেনেছি। আর কি জেনেছি, যে 1 জানুয়ারি, যেহেতু এটা রেকর্ডেড ক্লাস, দেখো রেকর্ডেড ক্লাসে আমি বলছি
এর অর্থ এটা 1 জানুয়ারির আগের দিন রেকর্ড হচ্ছে, আগে 2-1 দিন আগে রেকর্ড হচ্ছে, আর আমরা ছাড়বো এটা মার্চে। তাহলে অযথা বেশি ভয় পেয়ে লাভ নেই। তোমাদের এটা রেকর্ডের ক্লাস মার্চেই ছাড়া হবে, মার্চের থেকেই ক্লাস স্টার্ট হবে, পার ডে একটা করেই ক্লাস আসবে। তোমরা শুধুমাত্র কি করবে, আমাদের ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যার জন্য তোমরা প্রত্যেকটা ক্লাস এর নোটিফিকেশন তোমরা খুব সহজভাবে পেয়ে যাও। আচ্ছা, তাহলে গুড বাই। আজকে খুব ভালো থাকো। আশা করছি পড়াশোনার প্রতি একটু আনন্দ উৎসাহ জেগেছে এই ক্লাসটা দেখে, কারণ আমরা অনেক কিছু বেশি শিখতে পেরেছি। দেখো, অনেক জায়গায় অনেক রকম শেখানো হবে, অনেক কিছু কম শেখানো হবে, যেটা বেসিক্যালি প্রয়োজন হয় মাধ্যমিকের জন্য সেটাই শেখানো হবে বাচ্চা ভেবে। আমি কি চেষ্টা করছি তোমাদেরকে আরও কিছু নলেজ দেওয়ার, যার জন্য পরীক্ষার বাইরের ওই যে 99.9% আছে না, ওটা ছাড়াও বাকি যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজের নাম্বারটাও যাতে না বাইরে থেকে আসতে পারে, তার আমরা চেষ্টা করব। তাই আজকে এখান পর্যন্তই। বাই, গুড বাই।